আমরা অনেকেই বলি গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না, তাপ বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা বলি তারকচন্দ্র পল করে দেখান। একা সাইকেলে বেরিয়ে ২.৫ মাস ঘুরে বাড়ি ফিরলেন। তার ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরছি। খুব পেশেন্টলি পুরো ইন্টারভিউটা শুনবেন। ধন্যবাদ। জয়পুরে একটা শুনেছি যে একটা মেয়ে জন্মালে ১১১টা গাছ লাগায়, বিয়ের সময় বিক্রি করে তার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সিস্টেমও তৈরি করে। বাংলায় বা আসামে এই ধরনের কোনো প্রজেক্ট নেওয়া যায় না? না, আমি বলে রাখি আপনাকে, কর্ণাটক সরকার ঘোষণা করেছে কোনো বছর যদি কোনো গাছ যদি ৫০ বছর বেশি বাঁচিয়ে রাখা যায়, মানে এটা হচ্ছে বড় জিনিস। সরকার ঘোষণা করেছে ২,৭৫০ টাকা করে দেবে। আমার সঙ্গে রয়েছেন তারকচন্দ্র পাল। প্রায় ২.৫ মাস, 10 সেপ্টেম্বর যে জার্নি শুরু করেন, না, ২.৫ মাস পরে, ডিসেম্বর 10 ডিসেম্বর শুরু করেন, প্রায় ২.৫ মাস পরে বাড়িতে ফেরেন। এই সময় যে যে জায়গা দেখলেন, আমি বলছি না ভারতবর্ষের কোন স্পেসিফিক জায়গা, মানুষই তো আছে সব জায়গায়, কি শিক্ষা হলো এই জার্নি থেকে? প্রথমত হচ্ছে আমার প্রথমে ডুয়ার্সে গিয়েছিলাম। ডুয়ার্সে সমস্ত পাহাড় প্রেমী, পরিবেশ প্রেমীরা উপস্থিত ছিলেন সেখানে, আমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য ডেকেছিলেন সেখানে। আমি সেখান থেকেই আমি চলে গেলাম আসামের দিকে। আসাম থেকে যাওয়ার পরে আমার মানে একটা গহন অরণ্যের মধ্যে দিয়েছি, গরু মারার জঙ্গল। মানে এত জঙ্গল, মানে প্রথমত কোনো ভয় পাইনি। যখন জঙ্গল থেকে বেরোচ্ছি তখন ওখানকার লোকের ই করলো, আপনি বেঁচে আসলেন কি করে?" আচ্ছা। ফার্স্ট প্রথমে বেঁচে আসলেন কি, আপনাকে কেউ আটকালো না রাস্তায়? আটকানোর কি আছে? আর ভয় করলো না, ভয় করার কি আছে? বা ২ দিন আগে এখান থেকে জঙ্গল থেকে ২ জনকে তুলে নিয়ে গেছে, একজনকে তুলে নিয়ে গেছে মোটরসাইকেল থেকে, লেপার্ড নিয়ে গেছে। হাতি তো আছে এখানে, তো আপনি এখান থেকে বেরোলেন, এখানে পারমিশন নেই, হাঁটার এবং সাইকেল চালানোর পারমিশন নেই। মানে উনি যাকে তুলে নিয়ে সে মোটরসাইকেল করে যাচ্ছিলেন, সে মোটরসাইকেল তো নিয়ে গেছে জাম করে। এমন হতে পারে সেটা। তো আমি চিন্তা করি, তারপরে ওরা বললো এরকম কাউকে জিজ্ঞাসা করে যাবেন এই করে। ওখান থেকে বেরোলাম, আমি চলে গেলাম আসামের দিকে। আসামের লামডিংয়ে যখন যাচ্ছি, লঙ্কা থেকে লামডিং প্রায় ২৪ কিলোমিটার জঙ্গল। তো এই ভীতিটা কিন্তু ওইখানে এরা যদি সেই ভীতিটা না দিত, ওই ভীতিটা কিন্তু ওইটা ভীতিটা ওইখানে ছিল। ওরা আবার ২৪ কিলোমিটার, ১৪ কিলোমিটার, ২৪ কিলোমিটার জঙ্গলটা। তো আমি তাকে চা খাচ্ছি যখন, একটা ঘুমটির মতো ছোট্ট একটা দোকান, প্লাস্টিক দোকান। সে বলছে আপনি যাবেন কি করে এখান থেকে? এখান থেকে আপনি যাবেন কি করে? তাই আমি বললাম যাবো তো সাইকেলে করে যাবো, বাকি এখন ৩টে বাজে, আপনার তো রাত, শীতকাল বুঝতে পারছেন, সকালবেলা ইয়ে হয়ে যাবে, সন্ধ্যা তাড়াতাড়ি হয়। তাই আমি ২৪ কিলোমিটার। তা আমি ওনাকে খুঁজতাম যে এখানে থাকা যাবে কিনা, থাকা যাবে না কিনা। বললো যে না, এখানে থাকার অবস্থা নেই, এই ২৪ কিলোমিটার রাত্রি হয়ে যাবে যেতে, কারণ পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাবো, মানে সাইকেলটা হেঁটে তুলতে হবে। এবার আমাকে না হলে আগে যেখানে ছিলাম আগের দিন, সেখানে ব্যাক করতে হবে আমাকে। মানে ২০ কিলোমিটার চলে এসেছি অলরেডি। আমি যা আছে হবে, দেখা যাবে, এই বলে আমি বেরিয়ে পড়লাম। তখন ৩টে ১০। তো আমার টার্গেট ছিল দুটো, আমার যে করে হোক ২৪ কিলোমিটার ২ ঘন্টা করতে হবে, কিন্তু ২ ঘন্টা আমাকে পার হতেই হবে, কারণ তারপরে সন্ধ্যা নেমে আসবে। এবার পাহাড়ি অঞ্চল দেখলেই আমি নেমে যাচ্ছি সাইকেল দেখে, যখনই দেখলাম প্যাডেল করতে পারছি না সাইকেল, এবার তখনই আমি নেমে যাচ্ছি। নেমে গিয়ে এবার সে হাতটানো করলাম, চেনটা না ছিঁড়ে যায়। চেন ছিঁড়ে গেলে কিন্তু আর বিপদ। সেই জঙ্গলের মধ্যে যখন যাচ্ছি, পাহাড়ে বুক দুদু করছে, সেই রাস্তাটা আমি অতিক্রম করেছিলাম ১ ঘন্টা ১০ মিনিটে মাত্র। মানে ৪টে ২০-তে আমি পৌঁছে গেছি অলরেডি। গিয়ে তখন সেই মুহূর্তে আমার প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল, প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, মানে জঙ্গলের মধ্যে, কিন্তু জল খেতে পারিনি কিছু। জল তেষ্টা পরে খাবো বাইরে বার হয়ে। এবার চায়ের দোকানে নেমে যখন বেরোলাম, চায়ের দোকানে নেমে সেখানে জল অনেকটা খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম। তারপরে আশ্রয় খুঁজতে বেরোলাম লামডিং শহরটায়। মানে লামডিং শহরটা পুরো বাঙালি এলাকা, পুরো টোটালটাই বাঙালি। যাই হোক, সেখানে চা পেলাম, চা খেলাম, খেটে নিয়ে এবং ওদের সাথে গল্প করছিলাম যে দাদা এখানে হাতি দেখতে পারেনি? হাতি তো আছে, জঙ্গলে হাতি থাকে সবসময়। হাতিটা ভালো, কারণ হাতিটা দেখা যাবে, দূর থেকে দেখা যাবে হাতি আসছে কিনা, কিন্তু চিতা ফিতা তো দেখতে পাবো না, ও তো ঝাঁপ করে নিয়ে চলে যাবে আমাকে। যাই হোক, ওইসব ভয় নিয়ে চিন্তা করে লাভ নেই। দেখ, আমি সামগ্রিকভাবে যে আসাম, ত্রিপুরা বর্ডার থেকে যখন ফিরে আসছি, আমি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এগুলো ঘুরেছি।
তারপর আসামে গেছিলাম, মধ্যপ্রদেশে ঢুকেছিলাম, মধ্যপ্রদেশে মৌগঞ্জ পর্যন্ত ঢুকে গেছিলাম। যে কারণে আমি পরে ব্যাক করতে হয়েছে। মানে আমি আমি আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে আমি একজন, আমার কাছে 4জন মা থাকেন, বিদ্যা যারা হচ্ছে কি বলবো, ভিকারিনী, তাদের দেখি। এবং একজন মারা গেছেন, তার জন্য আমার ব্যাক করতে বাধ্য হয়েছে। এবার ব্যাক করে যাই হোক, সেই সমস্যা মিটে যাওয়ার পরে আমি যখন উড়িষ্যায় গেলাম, উড়িষ্যা থেকে আমি ব্যাক আচ্ছা, করছি। একটা বেসিক প্রশ্ন, মানুষকে জিজ্ঞেস করে কেন বেরিয়েছেন এই যাত্রায়? হ্যাঁ, সে তো জিজ্ঞেস করে, জিজ্ঞাসা করে, কিন্তু হয়তো অদ্ভুত প্রশ্নগুলো বলে। সেটাই ইম্পর্টেন্ট। অদ্ভুতগুলো প্রশ্নগুলো কি, এত দূর যাবেন? আমি হ্যাঁ। সাইকেলে করে? আমি হ্যাঁ। আবার অনেক প্রশ্ন করে, সাইকেল করে এসছেন? মানে সাইকেলটা দেখছে, হ্যাঁ, তাও প্রশ্নটা থাকছে। সাইকেল করে এসছেন? আবার অনেকে জিজ্ঞেস করে, সব দেখে টেকে বলছে কি বিক্রি করেন, আচ্ছা, এটা প্রশ্ন আছে। আবার অনেকে বলছে, মানে বিভিন্ন রকম, মানে কেউ অ্যাপ্রিশিয়েট করেছে, এই যে অ্যাপ্রিশিয়েট প্রচুর সেটা আছে। যারা বোঝে তারা অ্যাপ্রিশিয়েট করে, যারা বোঝে না তাদের। স্কুলের এক্সপিরিয়েন্সটা কেমন? এই যে স্কুলে ঢুকছেন, স্যারদের, বাচ্চাদের, তারা তো পড়াশোনার ভেতরেই রয়েছে, এটা কি আলাদা করে শেখার তাদের কাছে একটা উৎসাহ ছিল? প্রথম হচ্ছে একটা কথা বলি, নিজের সন্তানদের পড়ানোর জন্য বাবা মা যত শিক্ষিত হোক না কেন, স্কুলে তো পাঠায়। স্কুলে পাঠানো, বাবা মা যত শিক্ষিত, প্রাইভেট টিউশন কিন্তু অন্য অষ্টম দিয়ে করায়। একদম। কারণ হচ্ছে নিজের সন্তান যত শিক্ষিত হোক না কেন, সে কিন্তু তার কথা শুনছে না। একদম। তাই স্কুলে যে টিচাররা আছে, ম্যাডামরা আছেন, তারা কিন্তু নিজের সন্তানের মতো ছাত্রদের দেখেন, এবং দেখার পরে কিন্তু তাদের কথা কিন্তু বেশি শোনে না। এই কাজটা আমরা যখন বাইরে থেকে উৎসাহিত করি, তখন কিন্তু সেই কাজটা শোনে। এই কাজটা আমরা করি, মানে। এবং আমি যখন স্কুল কলেজে ঢুকে যাই, তা আমি যখন বলি, তারা নিজেরাই উৎসাহিত হলে, গাছটা কোথায় পাবো, গাছ কোথায় লাগাবো, মানে সেদিনকেই, মানে আমি গাছ পেলে আমি এখনই লাগিয়ে একটা ফেলি, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন থাকে সঙ্গে সঙ্গে গাছ আমি লাগাবো। সুদূর প্রসারী, ধরুন এটা তো আপনার সেকেন্ড যাত্রা। হ্যাঁ, প্রথমবার যেখানে যেখানে গেছিলেন, সেখানে কিছু কি ভিজিট করেছিলেন? হ্যাঁ, সব স্কুল আমার তো ম্যাক্সিমাম 3,500 স্কুল কলেজ হয়ে গেছে। তাদের রিঅ্যাকশনটা কেমন? মানে সেকেন্ড টাইম এখন সেকেন্ড টাইমও কিছু চেঞ্জ হয়েছে, তারা কি গাছ হ্যাঁ, লাগিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর মানে এটাই ইম্পর্টেন্ট। প্রচুর গাছ লাগিয়েছে, এবং শুধু তাই না, টিচারদের নামে নামে গাছ লাগানো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। টিচাররা, আমি যেন এইবারও আমি স্কুলে একটা গাছ লাগিয়েছি, আমাদের ললাট গঙ্গাদাও হাই স্কুল টিচারে, হেড স্যার রিটায়ার করেন এসে, উনি তো চারদিকে পরিবেশটা একদম পুরো সুন্দর করে ফেলেছেন। এবং সেখানে হেড স্যার নামে গাছ লাগিয়ে এসেছি, 3 দিন ধরে গাছ লাগানো হয়েছে সেদিনকে। এবার এবং চারদিকে নারকেল গাছ, আর অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এবং কিছু কিছু মাস্টার আমি বলে রাখি, কিছু কিছু জায়গায় অনেক সময় আমি না জানি ঢুকে গেছি কোনো স্কুলে, এবং আমার বক্তব্য পেশ করে যখন ছাত্রছাত্রীদের উৎসাহিত হয়েছে, তখন মাস্টার পরে ফোন করে, স্যার আরেকবার আসুন আমাদের স্কুলে। বেরিয়ে যাওয়ার পরে বুঝতে পারিনি। আচ্ছা, মানে আমাদের দেশে কোনো কি বলবো, সবুজ ক্লাব কার্ড বা এইটা মুভমেন্ট বা এটার কোনো ক্লাস কি হওয়া উচিত, রাখা উচিত স্কুলে? বিদ্যা বলে একটা বই আছে স্কুলে, সেখানে পরিবেশ সম্বন্ধে সব শেখানো হয়, কিন্তু পড়ানো হয়, হাতে কলমে হয় না। হাতে কলমে জায়গাটা খুব কঠিন জায়গা পরিণত হয়েছে। তারপর স্কুল, শহরে অঞ্চলে স্কুল তো নেই, তো জায়গা নেই লাগাবো। আমি একটা স্কুলে গেছি, পটে করে নার্সারি উঠে করতে হয়, সেটা উপায় নেই। এবং ম্যাক্সিমাম স্কুলে, গ্রাম অঞ্চলে যে স্কুলগুলোতে আছে সেগুলোতে জায়গা আছে, কিন্তু শহর অঞ্চলে স্কুলে জায়গা। এবং তারা যদি টবে করে গাছগুলো লাগাতে পারে, সুন্দর করে গাছ দেখতে পারে। জয়পুরে একটা শুনেছি যে একটা মেয়ে জন্মালে 111টা গাছ লাগায়, বিয়ের সময় বিক্রি করে তারা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সিস্টেমও তৈরি করে। বাংলায় বা আসামে এই ধরনের কোনো প্রজেক্ট নেওয়া যায় না? না, আমি বলে রাখি আপনাকে, কর্ণাটক সরকার ঘোষণা করেছে, কোনো বছর যদি কোনো গাছ যদি 75 বছর বেশি বাঁচিয়ে রাখা যায়, মানে এটা হচ্ছে বড় জিনিস। সরকার ঘোষণা করেছে 2,750 টাকা করে দেবেন গাছ পিছু, সেই ব্যক্তি পাবেন, মানে পেনশন পাবেন প্রতি মাসে। 10টা গাছ বাঁচালে 7,500 টাকা। না, 2,500 বললেন পার গাছ, 2,750 টাকা ইন্টু 10টা গাছ হবে। হ্যাঁ, ইন্টু 10টা গাছ, তাহলে 22,000 পাবে তো। হ্যাঁ, মাসে। মানে এইটা আশা করি আপনারা এই যে জার্নির, এই যে এক্সপিরিয়েন্সটা শুনে বুঝতে পারছেন যে একটা গাছকে 75 বছর বাঁচানো কিন্তু পশ্চিমবঙ্গের আক্ষেপ দুঃখ। এবং আসাম সরকার প্রচুর গাছ লাগাচ্ছে রাস্তার ধারে, বর্ডারে, তারপর ডিভাইডারে প্রচুর গাছ লাগাচ্ছে। বাংলায় তো গাছ কাটা হচ্ছে, আর বাংলায় গাছ কাটা হচ্ছে। আমি বলে রাখি আপনাকে, দুঃখের বিষয়টাই পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, লাটাগুড়ি শেষ,
আচ্ছা, উত্তরবঙ্গে একটা নদীকে বুঝিয়ে দিচ্ছে যে 5 বছর আগে সে বন্যা হতো, সেই নদীকে বুঝিয়ে তার মধ্যে সেই নদী বিক্রি হচ্ছে। পুরুলিয়ায় কোনাপাড়ায় অঞ্চলে কোনাপাড়াতে মানে দিনে দুপুরে বালি চুরি হচ্ছে এবং পাশে ব্রিজ আছে একটা। শুনছেন এটা হয়তো কমপ্লেন ভাবতে পারেন, না কমপ্লেন না, এটা একটা এনভায়রনমেন্টালিস্ট, একজন গ্রিন ম্যানের আক্ষেপ যে আমরা এগুলোকে বাঁচিয়ে অনেক ধরনের বিজনেস করতে পারতাম। আমার মনে হয় সেটা সবচেয়ে বড় কথা রয়্যালটি যাচ্ছে পুরুলিয়ায় কোনো বালি চুরি হচ্ছে, রয়্যালটি যাচ্ছে 275 টাকা ঘরটা পাচ্ছে একবারই পাচ্ছে, কিন্তু সেই গাড়িটা তাকে দিতে হচ্ছে প্রথমবার 3100 টাকা, পরের বার যতবার গাড়ি নিক মানে এক গাড়ি নিক 1600 টাকা দিতে হচ্ছে। সেটা আঙুল যাচ্ছে কোথায়? সন্ধ্যাবেলা পুলিশ এবং ওইখানকার প্রশাসন এবং কিছু লোক আছে সেই টাকা ভাগ করে নিয়ে চলে যাচ্ছে। না, সেই টাকা ভাগ করে নিয়ে চলে যায়, কিন্তু আমার পাশে একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা হচ্ছে দেশের ডেভেলপমেন্টেরই কাজে লাগতে পারতো। কর্ণাটক সরকার যদি পারে, বাংলা কেন পারবে না? পারে না কেন? এবং সেই ব্রিজটা অবস্থা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে ওই ব্রিজটা। না, সে তো আমাদের মানুষের হাত ধরে ভাগ্য খারাপ বা ভালো হবার কথা, সে যা হওয়ার তাই হবে। টাকা নিয়ে উপরে কেউ যাবে না, এটা ডেফিনেটলি বলা যায়। কেউ কিছু নিয়ে এবার আপনি বলুন, সেভ ট্রিজের যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কি 100 টাকা চাঁদা করে একটা ট্রাভেল ক্লাব খোলা যায়? ধরুন প্রথমবার আমরা এক্সপেরিমেন্টের অনুযায়ী আপনি এটা আপিল করলেন, তাতে 100 জন 150 জন যে কজন হলো দিল, তাহলে তো একটা আড্ডা খাওয়া দাওয়া রাখা যায় যে আমাদের একটা ভবিষ্যতের প্ল্যান সবাইকে নিয়ে। আমার মনে হয় সবাই 60 ঊর্ধ্বে যাচ্ছি, এরপর তো রিটায়ার্ড লাইফ লিড করব, তাহলে গঙ্গার ধারে বসে বাবা ব্ল্যাকশিপ না করে দেশের জন্য কিছু করা যেতে পারে। আপনার কাজটাকে তো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একটা কথা বলতে হচ্ছে, আড্ডা দেওয়া যেতে পারে, সবকিছু করা যেতে পারে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি যেটা বিরোধী, পয়সার বিরোধী, টাকা পয়সার বিরোধী। বাস্তব এটা না, ঠিকই আছে, কারণ বাস্তব বিরোধী, কারণ কে কি দেবে না তার ব্যাপার, কে কি আমাকে দেবে না দেবে, এবং আমি আড্ডার জন্য হয়তো একটা খরচা হবে, সেই খরচাটা দিলে, এবং যেটা আমাকে তো হচ্ছে আমি 150 টাকা যদি নেই বা 200 টাকা করে নেই, যা খরচা হবে বাকিটা রিটার্ন। একদম ঠিক আছে, বাকিটা রিটার্ন, মানে যা খরচা তুমি 500 টাকা দাও, যদি দেখা যাচ্ছে 120 টাকা খরচা হয়েছে, বাকি 380 টাকা আপনার ফেরত দিয়ে দেবো। মানে আমি এরকম সিস্টেম আমার। দুটো জিনিস হয়, ধরুন আমি কাউকে টাকা দিচ্ছি, ধরুন আমি আপনাকেই টাকা দিচ্ছি, আমি কিন্তু ওনাকে ভুল করে জিজ্ঞেস করতে যাবো না উনি টাকাটা কোথায় খরচা করলেন, কারণ বিশ্বাস একটা জিনিস কি, আবার কিছু মানুষ আছে 2 টাকা দিলেও 3 টাকার হিসেব চায়। দু ধরনের মানুষ। পিকনিকে যেটা হয়, মনে করুন কি হয়, পিকনিক বা অনুষ্ঠান যদি করতে যাই, দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকে 200 টাকা চাঁদা নিলাম, নেওয়ার পরে খরচা হলো 150 টাকা করে বা 200 টাকা 20 টাকা করে খরচা হলো, বেশি হতে পারে কম হতে পারে, তারপরে আমি খোঁজ রাখি না যে লোকটা বেশি খরচা হয়েছে না কম খরচা হয়েছে। ঠিক আছে, না এটা আমি কেন বলছি, আমাদের দেখবেন বেশিরভাগ আমাদের দেশটাকে যদি জিস্টে আনা যায়, দেখবেন কনস্ট্রাকটিভ কোনো মুভমেন্ট আমাদের দেশে হয়ই না, যা করে ইন্ডিভিজুয়ালরাই করে। আজকে 100টা মানুষ 100 টাকা দিল, তো 5000 টাকা তো আপনার যাত্রার জন্য তো আমরা বাঁচাতে পারি প্রতি মাসে। অবশ্যই, তাহলে বছরে 60,000 টাকা হলে উনি যখন নেক্সট টাইম বেরোবেন, এটা ভাবতে হবে না যে কালকে টাকা আমি কোথা থেকে জোগাড় করবো। এটা হচ্ছে এক। এবার 60,000 টাকা পড়ে আছে, উনি এবার 5 জনকে ঠিক করলেন যে 5 জন মানে 10,000 টাকা করে, কি যাই হোক একটা খরচা হবে, তাদেরকে নিয়ে কোনো একটা ট্রেকিংয়ে গেলেন, ফিরে এলেন। এবার আপনি বলবেন আমি তো মাত্র 600 টাকা দিয়েছি, 5,000 টাকা নিলাম, তাহলে আপনি 4,400 টাকা বিনা সুদে ফেরত দিতে থাকবেন। আমাদের ট্রাভেল ক্লাবটা বড় হবে, বছরে 2বার আমরা গাছ লাগানোর প্ল্যানিং রাখবো, আমরা স্কুলে চিঠি পাঠাবো, যেহেতু আমি স্কুলে যাচ্ছি মুভমেন্টেরই জন্যে, সোশ্যাল অ্যাওয়ার্ড দেবো বলে অন টিভির পক্ষ থেকে, তাহলে আমরা সেগুলোতে গাছ লাগাবো, কনস্ট্রাকটিভ মুভমেন্ট। এবার আমাদের ভেতরে যেন এমন কেউ না আসে আর দাদা হিসেবটা দিন, তাহলে কাজটা করা যাবে। আর যারা হিসেব চাইছেন তাদের জন্য তো বাদবাকি 140 কোটি রয়েছেই, তার ভেতর থেকে 40-50 জন 100 জন বেরিয়ে আসবে না, এটাও আবার আমি বিলিভ করি না। আজকে ভালো লোকের অভাব নেই দেশে, কিন্তু ভালো লোকেরা যৌথ প্রয়াসে কোনো কিছু করে না। এই যে কারণ আমি দায়িত্ব নেবো না, সেই দায়িত্ব নেবো না, ও দায়িত্ব নেবো না, এসব বললে হবে না। খারাপ লোকেরা দায়িত্ব নিয়ে দেশে সর্বনাশ করে দিয়েছে, এবার ভালো লোকেদের এগিয়ে আসতে হবে। এরপরে ভবিষ্যতে এই যে গ্রিন ম্যানরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরও তো একটা থাকার জায়গা ঠিক করতে হবে। সেটা তো খুব দরকার, কারণ আপনি একা একা থাকছেন, আপনার আইডিয়া আমি পেলাম না, তাহলে আমি জানবো কি করে? প্র্যাকটিক্যালি কি হয়, আমি ভর্তি গিয়ে দেখেছি, মানে আমরা যারা সমাজে কাজ করছি বা বলতে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে না, রাতে থাকার আশ্রয় পাই না অনেক সময়। রাতে থাকবো, যে কোথায় থাকবো এই আশ্রয়টুকু পাই না। ঠিকই তো, ঠিক আছে, আমাদের এমন জায়গায় কাটাতে হয়, সেই কাটাতে আবার অসুবিধা নেই, কারণ এটা অ্যাডভেঞ্চার মূলক জায়গা যাত্রা। কিন্তু
মানে এমন জায়গা আছে যে রাত্রে চিৎকার করেও পাইনি, জায়গা পুরো মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজী এই অবস্থাতেও আমাকে জায়গা খুঁজতে হচ্ছে যে আমি কেন আমি এই এই এখন এই জায়গাটা আসলাম। মানে এইবার আমি এটাই বলতে চাইছি যে আমরা যারা 100 টাকা করে যদি ধরেই নি দেবো, তাহলে 50 টাকা ওনার নেক্সট যাত্রার জন্য, তাহলে নেক্সট টাইম বেরোনোর সময় অ্যাটলিস্ট টাকা কুড়ির যেন অভাব না হয়। আর একটা হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার, আমরা সবাই হয়তো সাইকেল নিয়ে বেরোতে পারবো না, তাহলে আমরা টুকটাক গ্রিনে যাব, যেখানে গিয়ে আমরা গাছ লাগাবো, সেখান থেকে লাইভ করে মানুষদেরকে জানাবো। ধরুন আমি 1000 টাকা দিয়েছি, 5000 টাকা গ্রুপ থেকে নিয়েছি, মানে 4000 টাকা লোন নিয়েছি, তাহলে পরের মাসে 100 টাকা যেমন চাঁদা হয় দেবো, আরো 500 টাকা করে এক্সট্রা দেবো। যেদিন 4000 টাকা শেষ হয়ে গেল, তার মানে আমাদের ক্লাব বড় হতে থাকবে, টাকা বাড়তে থাকবে। তাহলে নেক্সট টাইম উনি 10 জনকে নিয়ে বেরোবেন, তার কিছুদিন পরে নেক্সট টাইম 20 জনকে নিয়ে বেরোবেন, একসময় দেখা যাবে যে আমরা 100 জনই বেরোতে পারছি। ইকোনমি আমার টার্গেটও আছে যে বলবো না, অনেকজনকে নিয়ে পশ্চিমবঙ্গ যাত্রা করা, কোথায়? সারা পশ্চিমবঙ্গটাই ঘোরা। হ্যাঁ, why not? আচ্ছা, এবার তাহলে বলুন, এই 50 জনের টার্গেট আছে এই আমার একটা। পিকনিকের ডেটটা কি হতে পারে? না সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ হচ্ছে এটা বলা সম্ভব না, কতটা কে রাজি হবে। না সেটা নিয়ে আমিও বদার না, 4 জন আসলেও হবে। ডেটটা কি বলা যাবে? এবং ডেট এই মুহূর্তে কারণ আমি নিজেই ব্যস্ত থাকি চারদিকে। তাহলে আপনি চিন্তা ভাবনা করে একটা পোস্ট করে দেবেন, মানুষেরা হ্যাঁ, ইন্টারভিউ দেখার পরে ফেসবুকে দিয়ে দেবো। আপনারাও একটু দেখাবেন যে যারা যারা ইন্টারেস্টেড, তাহলে আমরা একটা ছোট্ট করে পিকনিক ফেসবুকে বা আমার গ্রুপে আছে, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যাতে আমরা স্টেপ আহেড নিতে পারি। দিয়ে দেবো। হ্যাঁ সেটা হচ্ছে। আর একটা হচ্ছে যে চিন্তা ভাবনা যেটা হচ্ছে, আমি একটা করেছি, একটা নার্সারি করেছি গাছ লাগানোর জন্য। করেছি এই কারণে যে আমরা সস্তায় গাছ দেবো। নার্সারি গুলো যে গাছগুলোর দাম হচ্ছে 150 টাকা 200 টাকা নয়, আমরা সেটা 50 টাকা 40 টাকা ফুল এবং এটাও তো ফলের গাছ, খুব ভালো, মেম্বার যারা ফুল- হচ্ছেন তারা তো এটাকে ফুল ব্যবহার এবং করতে ফলের পারবেন। ফুল এবং ফলের গাছ দুটোই, একদম। এবং যেটা রিয়াল গাছ পাওয়া যায় না আমার সেই বাড়ির গাছগুলো, মাঠটা দেখাচ্ছি, আমি তো নেবই ঠিক আছে। একদম। এবং সেই গাছগুলো আমরা দেবো এবং খুব সস্তায়, মানে যেগুলো হচ্ছে আমার জন্য নয়, কিছু লোককে আমি তৈরি করছি, যেই লোকগুলো কি হবে ওই টাকা দিয়ে মানে নিজের সংসারটা চালাতে পারবে, পারবে, মানে কর্মসংস্থানের জন্য। একদম একদম একদম। তাহলে কর্মসংস্থানের জন্য এটা করা, মানে এটা করার পিছনে এইটাই কারণ যে আমি প্রত্যেকটা জায়গায় সেই ট্রেনিং দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে ওদের গাছ লাগানোর সিস্টেম কিভাবে কলম তৈরি করতে হবে, কাজ করতে হবে, সমস্ত করা হচ্ছে। তারপর সেখান থেকে যে খুব সস্তা যে গাছটা পাবো সেই গাছটা আপনারা তুলে দেবো। আর একটা মেসেজ দিতে চাই, উনি তো একটা অনেকগুলো আমরা কথা বলেই ফেললাম। আপনারা যারা চুরি করছেন, এটা জেনেও যে তাতে আপনাদেরও উন্নতি হবে না, দেশেরও উন্নতি হবে না, চুরির সঙ্গে ডেভেলপমেন্টেরও কাজ করুন। কারণ রবিনহুডও কারোর থেকে চুরি করতে কাউকে দিত, আপনারা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গকে বাঁচান। আর টাকা নিয়ে আপনি কেন, আপনার ঠাকুরদাও ওপরে যেতে পারবে না। তাই নিজেদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করুন। এই ইলেকশন থেকে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গটাকে ভালোবেসে কিছু করুন, আর ওনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কি কি করা যায় একটু আপনারাও ভাবুন। আর আমরা মেম্বাররা তো ভাববই। তারকদা অনেক ধন্যবাদ। এটা শেষ নয়, এরপরে আবার অনেকগুলো ইন্টারভিউ বাকি আছে, কারণ আমাদের যাত্রা মৃত্যু অবধি চলতেই থাকবে। একদম যতদিন গাছ থাকবে, আমরা মারা যাব, কিন্তু আমাদের নামে গাছগুলো রয়ে যাবে। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।